ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে আছো, সুস্থ আছো। সকলকে জানাই পারফেক্ট মিশনের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে করে তোমাদের এই ঈদ ভালো কাটে। তো দেখো, এর পূর্বে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এর থিওরেম বিভিন্ন পোর্শনের থেকে কতগুলো অঙ্ক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। তড়িৎ বিভব বলছি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, স্ট্যাটিক পোটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। ইলেকট্রিক পোটেনশিয়াল বলবো না, কি বলবো? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। অর্থাৎ পোটেনশিয়ালটার নেচার হচ্ছে স্ট্যাটিক ইন নেচার। তো এটা বোঝানোর জন্য দেখো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ব্যাপারটা কি। ধরে নাও দুটো অন্তরিত আমি পরিবাহী নিলাম। অন্তরিত পরিবাহী কথাটার মানে হলো পরিবাহী, তার উপরে যদি একটা অন্তরক আবরণ পরিয়ে দেওয়া হয় তবে সেটা হয় অন্তরিত পরিবাহী বা ল্যামিনেট কন্ডাক্টর। ধরে নাও এ হলো একটা পরিবাহী, অন্তরিত পরিবাহী, বি অপর একটা অন্তরিত পরিবাহী। এবার এই দুটো পরিবাহীকে, অন্তরিত পরিবাহীকে যদি একটা ধাতব পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করে দেওয়া হয় তবে আধান, তড়িৎ আধান এদের মধ্যে প্রবাহিত হয়, হয় এ পরিবাহী থেকে বিতে বা বি পরিবাহী থেকে এতে যাবে। অর্থাৎ কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে তড়িৎ আধান প্রবাহিত হবে সেটা কিন্তু বস্তুদ্বয়ে উপস্থিত মোট আধানের পরিমাণের উপরে নির্ভর করবে না, সেটা নির্ভর করবে বস্তু দুটির তড়িৎ অবস্থার উপর, যেটাকে সাধারণভাবে বলা হয় তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব কাকে বলবো? যে তড়িৎ বিভব হলো কোনো পরিবাহীর এমন এক অবস্থা যা নির্দেশ করে ওই পরিবাহীটিকে অপর একটা পরিবাহীর সঙ্গে যুক্ত করা হলে সে পরিবাহীটিকে তড়িৎ দেবে না তার থেকে তড়িৎ নেবে। সেই ধর্মটার নামই হলো তড়িৎ বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। এই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালকে আরো খুব সহজ হয়ে যাবে দুটো ঘটনার সঙ্গে আমি তুলনা করব। যেমন তাপমাত্রা এবং জলের ওদস্থিতিক লেভেল বা উচ্চতার সঙ্গে তুলনা করা যায়। প্রথমে দেখো, জলের উচ্চতার সঙ্গে তড়িৎ বিভব ও জল স্তম্ভের উচ্চতার সঙ্গে সাদৃশ্য। উচ্চতার সঙ্গে সাদৃশ্য কি? যে ধরে নাও দুটো আমি কন্টেইনার নিচ্ছি, এখানে একটা এ কন্টেইনার নিলাম, অপর একটা কন্টেইনার বি নিলাম। এবার দুটোকেই প্রথমে আমি কি করলাম, যে জল ভর্তি করে দিলাম। এ কন্টেইনারে জলের লেভেলটা আমি এতটুকু পর্যন্ত করলাম, ছবিতে দেখাচ্ছি আমি ডট লাইনে। এবং বি কন্টেইনারে জলের লেভেলটা এতটুকু পর্যন্ত করলাম, ডট লাইনকে বুঝিয়ে দিচ্ছি। এবার এই দুটো নলকে আমি এখন দুটো কন্টেইনারকে একটা নল দিয়ে যুক্ত করে দিলাম। প্রথমে ধরে নাও এখানে যখন ভর্তি করি তখন এখানে যে একটা স্টপ কক রয়েছে সেটাকে বন্ধ অবস্থায় রেখেছি, এরকম একটা এখানে স্টপ কক রয়েছে,
যেটাকে আমি বন্ধ অবস্থায় রেখেছি এখন। এবার এই যে সি হচ্ছে একটা স্টপ কক। এবার যদি এই স্টপ ককের প্যাঁচ খুলে যদি খুলে দেওয়া হয়, তবে আমরা দেখব যে যে কন্টেইনার অর্থাৎ যে পাত্রটাতে জল স্তম্ভের উচ্চতা বেশি, সেই পাত্র থেকে জল কি হচ্ছে কম উচ্চতা সম্পন্ন পাত্রের দিকে প্রবাহিত হচ্ছে। উদাহরণ হিসাবে আমি বলছি, হয়তো এই পাত্রে জল আছে 5 লিটার, হয়তো এই পাত্রে জল আছে আমি 10 লিটার বলছি, কিন্তু জলের প্রবাহ কি হচ্ছে এ পাত্র থেকে বি পাত্রের দিকে হচ্ছে। অর্থাৎ এখানে বুঝতে পারছি যে জলের প্রবাহটা পাত্রে মোট জলের পরিমাণের উপরে নির্ভর করে না, তার উপরেই যদি নির্ভর করতো তাহলে বি পাত্র থেকে এ পাত্রে হওয়ার কথা ছিল। কিন্তু কার উপরে নির্ভর করছে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে জল স্তম্ভের উচ্চতার উপর, অর্থাৎ জলের উদস্থিতিক লেভেলের উপরে নির্ভর করছে। ঠিক তেমনি তড়িৎ বিভবের ক্ষেত্রেও কি হবে যে এ একটা পরিবাহী, বি অপর একটা পরিবাহী, এদেরকে যদি একটা ধাতব তার দিয়ে যদি যুক্ত করে দেওয়া হয়, তবে ধরে নাও এখানে একটা আধান রয়েছে, ধরে নাও আমি বলছি 10 কুলম, কিন্তু এখানে আধান রয়েছে ধরে নাও 15 কুলম, কিন্তু এর আমি বিভব বলছি হয়তো 20 ভোল্ট, এর বিভব হয়তো বলছি 10 ভোল্ট। তো যদি যুক্ত করে দেওয়া হয় তবে এ পরিবাহী থেকে ধনাত্মক তড়িৎ আধান অর্থাৎ তড়িৎ প্রবাহ কি হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তড়িতের প্রবাহ মোট আধানের পরিমাণের উপরে নির্ভর করে না, কার উপরে নির্ভর করছে বিভবের উপরে। আমরা দেখতে পাচ্ছি এ পরিবাহীটার বিভব বি পরিবাহীর বিভব অপেক্ষা বেশি আছে বলে ধনাত্মক তড়িৎ আধান অর্থাৎ কারেন্ট কি হচ্ছে এ পরিবাহী থেকে বি পরিবাহীতে যাচ্ছে। এখানে একটা কনভেনশন ধরে নেবে যে ধনাত্মক তড়িৎ আধান যেই দিকে প্রবাহিত হয় সেই দিকে কারেন্টের ডিরেকশনটাকে ধরা হয়। বৈজ্ঞানিক নোটেশন যে ইলেকট্রনের প্রবাহ যদি আমি এই দিকে দিই অর্থাৎ ঋণাত্মক আধানের প্রবাহ, তাহলে অপর দিকে প্রবাহ কার হবে কারেন্টের প্রবাহ হবে। যেটা যখন আমি চলতড়িৎ করাবো তখন এর উপরে আরো ডিটেইলসে আমি আলোচনা করব। তো এই কারেন্ট যেদিকে প্রবাহ হয় ভেবে নেব সেই দিকে ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তড়িতের প্রবাহ মোট তড়িৎ আধানের উপরে নির্ভর করে না, কোন নির্ভর করছে বিভবের উপরে। অর্থাৎ এই দুটো জিনিস থেকে যদি আমরা সাদৃশ্য করি তাহলে তড়িৎ আধানের পরিমাণকে জলের পরিমাণের সঙ্গে তুলনা করতে পারবো এবং বিভবকে জলের উদস্থিতিক লেভেল বা জল স্তম্ভের উচ্চতার উপরে তুলনা করতে পারবো। অপর একটা উদাহরণ দিচ্ছি, যে ধরে না ছোট করে দেখো, যেখানে যদি এ একটা বস্তু নিলাম, অপর একটা এখানে বি বস্তু নিলাম, এবার এদেরকে একটা যদি পরিবাহী তার দিয়ে তড়িতের সুপরিবাহী তার দিয়ে যদি যুক্ত করে দেওয়া হয়, এখানেও আমি উদাহরণ হিসাবে নিচ্ছি যে এখানে হয়তো তাপ আছে, হয়তো আমি বলছি 50 ক্যালোরি, আর এখানে হয়তো বলছি 100 ক্যালোরি তাপ আছে, কিন্তু এই বস্তুটা রয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর এটা আমি বলছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন যদি পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেওয়া হয় তাহলে তাপের প্রবাহ কিন্তু এ পরিবাহী থেকে বি পরিবাহীর দিকে হবে। সুতরাং এই ঘটনাতেও আমরা বুঝতে পারছি যে তাপের প্রবাহ মোট তাপের পরিমাণের উপরে নির্ভর করে না, কার উপরে নির্ভর করছে উষ্ণতা বা তাপমাত্রার উপর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এটা 50 ক্যালোরি তাপ আছে, এটা 100 ক্যালোরি, এখানে বেশি তাপ আছে। যদি তাপের পরিমাণের উপরে নির্ভর করতো তাহলে বি থেকে এ তে তাপ প্রবাহ হতো, কিন্তু তাপের প্রবাহ হচ্ছে এ থেকে বি এর দিকে। অর্থাৎ তাপের প্রবাহ নির্ভর করে উষ্ণতা বা তাপমাত্রার উপর। তাহলে তাপমাত্রার সঙ্গে যদি তড়িৎ বিভবের তুলনা করি তাহলে কি বলতে পারবো যে তাপের পরিমাণকে তড়িৎ আধানের সঙ্গে তুলনা করব, তড়িৎ আধানকে তাপের পরিমাণের সঙ্গে তুলনা করব এবং তাপমাত্রাকে বস্তুর বিভবের সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে এই যে দুটো ঘটনা একদম পাতি করে বলে দিলাম। তো এই জায়গাগুলো আমি একটু কিন্তু স্কিপ করব, এই জন্যই তড়িৎ বিভব আমরা যেহেতু তড়িৎ ক্ষেত্র যেটা ভাইরাল চ্যাপ্টার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন যেখানে ভাবার প্রয়োজন ছিল সেটা তুলনামূলকভাবে কঠিন, খুব কঠিন না কিন্তু তুলনামূলকভাবে কঠিন।
বলে ওই চ্যাপ্টারটা আমি খুব ধীরে ধীরে পড়িয়েছি। এই চ্যাপ্টারটা আমি একটু ফাস্ট পড়ানোর চেষ্টা করব। তো এখানে এখন দেখবো যে বস্তুর একটা, যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব কি বুঝবো, যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব নির্ণয়, বিভব কি জিনিস বুঝবো এক কথায়, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব। প্রথমে দেখো যে কোনো একটা চার্জ বা আধানকে যখন আমি যে কোনো ডিস্টেন্স অসীম থেকে হোক আর যে কোনো জায়গা থেকে এখানে নিয়ে আসলাম, ধরে নাও কত কাজ করলাম, অ্যান্সার হবে নো ওয়ান, কোনো কাজ করি। কেন কাজ করি? যেহেতু এখানে কোনো তড়িৎ ক্ষেত্রই তৈরি হয়নি, কোনো তড়িৎ বলই নেই, না আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছি না বিকর্ষণ বলে। কাজ মানে আমরা জানি যে বলের বিরুদ্ধে না হয় বলের দ্বারা ডিসপ্লেসমেন্ট ঘটাতে হবে, কিন্তু এখানে তো কোনো বল তড়িৎ ক্ষেত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কিংবা তড়িৎ বল তৈরি হয়, যার জন্য ফার্স্ট যখন আধানটা নিয়ে আসলাম তখন কোনো কাজ করিনি। তখন তড়িৎ ক্ষেত্র মুক্ত অঞ্চলে যদি এরকম কোশ্চেন দিতে পারে যে তড়িৎ ক্ষেত্র মুক্ত অঞ্চলে যদি একটা ধনাত্মক আধানকে ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে আনা হয়, কোনো একটা ডিস্টেন্সে আনা হয়, কত কাজ করতে হবে? সবসময় উত্তর হবে শূন্য কাজ করতে হবে, নো ওয়ার্ক, কোনো কাজ করতে হবে। এবার যখনই এই পজিটিভ চার্জটাকে কিউ আধানকে এখানে রেখে দিয়েছি তখন এর চারপাশে একটা কি তৈরি হয়েছে? ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। দুটো চার্জের কথা বলেছিলাম, এটা সোর্স চার্জ আর একটা বলেছিলাম টেস্ট চার্জ। দুটো চার্জের বিশেষ বৈশিষ্ট্য, এটার নাম হলো সোর্স চার্জ যার দ্বারা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, আর যাকে দিয়ে পরীক্ষা করব তার নাম হলো পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। এখন এর চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে। এবার এখন যদি অপর একটা আধানকে, ধরে নাও কিউ নট আধানকে, যদি এই ফিল্ডের মধ্যে যে কোনো ডিস্টেন্সে যদি আনি, ধরে নাও এখানে যদি এই চার্জটাকে নিয়ে আসি, ধরে নাও এই চার্জ থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসি, তখন কি হবে? এই চার্জকে আনার জন্য এই চার্জ কি করবে? এর উপরে একটা বল প্রয়োগ করবে, হয় বিকর্ষণ বল না হয় আকর্ষণ বল। যদি সমধর্মী হয় তাহলে বিকর্ষণ বল, আর বিপরীত ধর্মী হলে আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই চার্জকে যখন এখানে নিয়ে আসি, যেহেতু এটা ধনাত্মক চার্জ রেখেছি বলে এটা ধনাত্মক তড়িৎ বিভব তৈরি হয়েছে। এবার এই চার্জটাকে যখন এখানে নিয়ে আসি তখন কি হবে? এই যে রিপালশন ফোর্স অর্থাৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আমাকে চার্জটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের কোনো একটা বিন্দুতে আনতে হচ্ছে। তখন এই অঞ্চলে অর্থাৎ কোনো একটা আধানকে আনার ফলে কিছু একটা কাজ করতে হচ্ছে, ওই কাজটাই সেখানে শক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে, এখানে পটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত হয়। এখান থেকে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা দেব। তড়িৎ বিভব, তড়িৎ বিভব অর্থাৎ তড়িৎ বিভব কাকে বলবো? যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বিভব, ওই তড়িৎ ক্ষেত্রের বিভব। এখন এখানে যে কথাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিট চার্জ, অন ইউনিট চার্জ। এবার একক ধনাত্মক আধানকে আনার জন্য কখনো কখনো বইয়ে যে তড়িৎ বলের বিরুদ্ধে কিংবা তড়িৎ বলের দ্বারা ওসব মেনশন করবো না, আমরা জেনারেল সংজ্ঞা দেব কি? যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুতে তড়িৎ বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। অর্থাৎ এখন যদি দেখতে পাচ্ছি একক ধনাত্মক আধানকে, এখানে দেখলাম যে এই বিন্দুতে আর ডিস্টেন্সে কোনো একটা আধান নিয়ে এসেছি, তো ধরে না ওই বিন্দুতে বিভবটা বলছি যে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ধরে নাও ডব্লিউ পরিমাণ কাজ করতে হবে। এবার কিউ আধানকে যদি ওই বিন্দুতে আনা হয় তবে কত কাজ করতে হবে? ডব্লিউ সমান তখন হবে যে কিউ ইন্টু ভি, অর্থাৎ একক আধানকে আনতে কত কাজ করতে হচ্ছে সেইটা হচ্ছে তড়িৎ বিভব। এখন কিউ আধানকে যদি নিয়ে আসি তাহলে কত কাজ করতে হবে? কিউ ইন্টু ভি। এখান থেকেও আমি সংজ্ঞা দিতে পারবো যে ডব্লিউ সমান ভি হয়ে যাবে কখন? যখন কিউ ইকুয়ালস টু 1, তখনও বলতে পারবো। এখান থেকে আমি তড়িৎ বিভবের ইউনিট, ডাইমেনশন সব কিছু ক্যালকুলেশন করবো। এখন যদি
তড়িৎ বিভবের ইউনিট দেখি, তাহলে W সমান কি লিখবো, V সমান কি লিখবো, V সমান যে W/Q। এখান থেকে আমি ইউনিট লিখতে পারবো যে কার্যের একক হচ্ছে SI একক হলো জুল, আধানের একক হলো কুলম্ব। এখন যদি সিজিএস এ করি তাহলে এটা কি হয়ে যাবে, আর আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। তাহলে এরকম সিজিএস। আর আবার যদি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে করি তাহলে এটা হয়ে যাবে ইএমইউ তড়িৎ বিভব, আর একটা হয়ে যাবে এটা কি হয়ে যাবে ইএমইউ তড়িৎ বিভব বাই ইএমইউ আধান। এটা হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চৌম্বকীয় এককে তড়িৎ বিভবের ইউনিট। ডাইমেনশনও বের করতে পারবো, এটা আমাদের পার্টিকুলার একটা পয়েন্ট রয়েছে, সেখানে আরো বলবো। তাহলে তড়িৎ বিভব দেখতে পেলাম যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুতে তড়িৎ বিভব। এবার সেই তড়িৎ বিভব যেমন কার্য এবং আধান হলো স্কেলার রাশি, তড়িৎ বিভবও হলো স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এবার তড়িৎ বিভব যদি মনে রাখবে চার্জটা যদি পজিটিভ হয় তাহলে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তৈরি হয় সেই বিভবটাকে বলবো পজিটিভ বিভব। এবার চার্জ যদি ঋণাত্মক হয় তাহলে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তৈরি হয় তাকে বলবো নেগেটিভ বিভব বা ঋণাত্মক তড়িৎ বিভব। এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নিলাম। এবার বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স কি, এই জায়গাটা একটু দেখি। বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্স, যাকে সংক্ষেপে পিডি দিয়ে লেখা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স। বিভব প্রভেদ কি, অর্থাৎ এখন যদি আমি ধরে নিই যে এখানে কোনো একটা চার্জ রাখার ফলে, ধনাত্মক চার্জ রাখার ফলে তার চারপাশে কি তৈরি হয়েছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে। এবার বিভব প্রভেদ যে কোনো দুটো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের যে কোনো দুটো পয়েন্ট আমি কল্পনা করলাম। ধরে নাও এটা হচ্ছে একটা এ পয়েন্ট কল্পনা করলাম আর এটা একটা বি পয়েন্ট নিলাম। এবার এ এবং বি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব, বিভবের প্রভেদটা কত, পার্থক্যটা কত, বলা হচ্ছে একক ধনাত্মক আধানকে কোনো এক বিন্দু থেকে অপর এক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে কি বলবো, এখন যদি একটা এরকম যদি ভাবি যে এখানকার পোটেনশিয়াল হচ্ছে ভি বি, বি বিন্দুর, আর এ বিন্দুর যদি ভি এ বলি, ভি এ, তাহলে এখন যদি বিভব প্রভেদ বলি যে ভিবি মাইনাস ভিএ, এটাকে কি বলছি, বিভব প্রভেদ বা বিভবের পার্থক্য। তাহলে আমরা এখন যদি যে পরিমাণ যে কাজটা করতে হলো সেটা হচ্ছে এ থেকে বি তে আসলাম বলে এই কার্যটাকে বলছি ডব্লিউ এ বি। কত আধানকে নিয়ে এসেছি, ধরে নাও কিউ আধানকে নিয়ে এসেছি এটা। এখন দেখো যে এই কৃত কার্য ডব্লিউ এ বি, এই কৃত কার্যটা যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে নিশ্চয় এই যে ভিবি মাইনাস ভিএ এটা গ্রেটার দেন কি হবে, 0 হবে। তখন আমরা লিখতে পারবো ভিবি গ্রেটার দেন ভিএ, অর্থাৎ বি বিন্দুর বিভব বেশি, এ বিন্দুর বিভব কম। আবার যদি নেক্সট দ্বিতীয় কেস করছি, এই ডব্লিউএবি এই কৃত কার্যটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাহলে নিশ্চয়ই আমরা এটা লিখতে পারবো এখান থেকে যে ভিএ মাইনাস ভিবি এটা লেস দেন কি হবে, 0। লেস দেন যদি 0 হয়, এখন যদি ম্যাথমেটিক্স করি তাহলে এটা কি হয়ে যাবে, ভিএ, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। এই জায়গাগুলো একটু দেখে নিলাম। এবার যে জায়গাটা করব যে দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের পার্থক্য দেখলাম। এবার একটা পয়েন্ট রয়েছে যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী পথের উপরে নির্ভর করে না। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের
সংযোগকারী পথের উপরে নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না। খুব ইম্পর্টেন্ট জায়গা যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী পথের উপরে নির্ভর করে না। ধরে নাও দুটি বিন্দু, এখানে একটা এ বিন্দু নিলাম, অপর একটা জায়গাতে বি বিন্দু নিলাম। এবার এ বিন্দু আর বি বিন্দু সংযোগকারী পথ আমি এইভাবেও সংযোগ করতে পারি, একটা স্ট্রেট লাইন বরাবর। আবার এইরকম ভাবেও সংযোগ করতে পারি, ধরে নাও এ সি বি বরাবর। আবার এইভাবেও সংযোগ করতে পারি এ সি না এ ডি বি বরাবর। তার মানে এটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, এটা 3 নম্বর পথ। বলা হচ্ছে এই যে বিভব প্রভেদ, অর্থাৎ এই যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে এই বিভব প্রভেদটা ডাজ নট ফাংশন অফ পাথ, অর্থাৎ ওদের পথের উপরে ডিপেন্ড করবে না, পথটার উপরে নির্ভর করবে না। এটা কি করে আমরা প্রমাণ করব যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের সংযোগকারী পথের উপরে নির্ভর করে? সরল বা বক্র পথে যে পথে নিয়ে যাওয়া হোক না কেন, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাদের অবস্থানের উপরে নির্ভর করবে, কিন্তু তাদের সংযোগকারী পথের উপরে নির্ভর করবে না। এখন প্রমাণ করব। ধরে নাও যে কোনো একটা তড়িৎ আধানকে, কিউ আধানকে এ সি বি পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয়, যার ফলে একটা কাজ করতে হলো, সেটা হলো W1। কোন পথে নিয়ে গেলাম? এ সি বি পথে নিয়ে গেলাম, যার জন্য একটা কাজ করলাম, সেটা হচ্ছে W1। এখন ওই আধানটাকে বি ডি এ পথে আবার এ বিন্দুতে নিয়ে আসলাম, বি ডি এ পথে, যার ফলে একটা কাজ করতে হলে ধরে নাও W2। এখন যদি আমি বলি যে W2 কার্যটা যদি W1 কার্য থেকে বেশি হয়, তবে W2 মাইনাস W1 এখান থেকে কি করব, একটা ধনাত্মক কোয়ান্টিটি পাবো, পজিটিভ একটা কোয়ান্টিটি পাবো। যদি তাই হয়, তার মানে এই তড়িৎ কিউ আধানটাকে প্রতিবার যদি আমি এ সি বি ডি এ পথে প্রতিবার যদি পরিক্রমণ করাই, তাহলে তার দরুন কি হবে, প্রতিবারই একটা এনার্জি সৃষ্টি হবে বা কার্য করতে হচ্ছে, কার্য সঞ্চিত হচ্ছে। এটা যদি হয় তাহলে সেটা তো শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী, অর্থাৎ বিরুদ্ধ আচরণ করছে। কেননা যে প্রতিবারই যদি এটাকে এইভাবে আবর্তন করায়, তাহলে প্রতিবারই শক্তি সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা শক্তির নিত্যতা সূত্র জানি, শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, কেবলমাত্র শক্তিকে এক রূপ থেকে অপর রূপে নিয়ে যাওয়া হয়। সুতরাং শক্তির নিত্যতা সূত্রে এটা বিরুদ্ধ আচরণ করছে বলেই আমরা বলবো এই কৃত কার্যের মানটা কেবলমাত্র তাদের অবস্থানের উপরে ডিপেন্ড করে, সংযোগকারী পথের উপরে ডিপেন্ড করে না। ওই জন্য এখানে দুটো কনক্লুশন, এই এত কিছু পড়ার পেছনে দুটো কনক্লুশন মনে রাখবো। নম্বর 1, কোনো তড়িৎ আধানকে যদি এক বিন্দু থেকে বিভিন্ন পথে ঘুরিয়ে যদি ওই বিন্দুতে ফিরিয়ে আনা হয়, তবে মোট ওয়ার্ক ডান কত হয়? 0। তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে কোনো একটা কিউ আধানকে একটা সার্কেল আর রেডিয়াসে সার্কেলে এক বিন্দু থেকে যাত্রা করে আবার ওই বিন্দুতে ফিরে আসলাম, কত কাজ করতে হলো? তখন উত্তর হবে 0 কাজ করতে হবে। 2 নম্বর কনক্লুশন কি, যে এই তড়িৎ বল দ্বারা কৃত কার্যটা তাদের সংযোগকারী পথের উপরে নির্ভর করে না, অর্থাৎ তড়িৎ বল হলো সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। ওটা প্রমাণ করা যায়। এখানে খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রাখবো যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হলো কনজারভেটিভ বা সংরক্ষী বল। যেমন মহাকর্ষ বল সংরক্ষী বলের কথা বলেছিলাম, ঠিক তেমন তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল। যখন তোমরা গ্র্যাজুয়েশনে যাবে এগুলো প্রমাণ করা যায় যে কার্ল অফ ই যদি কোনো কিছু 0 করে দিতে পারা যায়, তবে সেটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। সেন্ট্রিপিটাল ফোর্সের যেমন রয়েছে তোমাদের অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, ঠিক তেমনি এই বলটা হচ্ছে একটা সংরক্ষী বল।
এবার আমরা খুব ইম্পর্টেন্ট জায়গা দেখব, যেখান থেকে প্রতিবারই এইচএস এক্সামে একটা কোশ্চেন করবে এমসিকিউতে, এইচএসে হোক যে কোনো কম্পিটিশন এক্সামেও করে। সেটা হচ্ছে তোর বিভবের বিভিন্ন ইউনিট। আমি পূর্বে একটু বলেছি, এখন আবার বলছি। দেখো, বিভবের একক সম্পর্ক এই জায়গাটা খুব ফলো করে এমসিকিউ তৈরি করার জন্য। কি যে বিভবের বিভিন্ন পদ্ধতিতে একক লিখব। প্রথমে দেখব স্থির তড়িৎ একক। স্থির তড়িৎ একক। স্থির তড়িৎ বিভবের স্থির তড়িৎ একক কাকে বলা হয়? বলা হচ্ছে 1 ইএসইউ ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর কার্য করতে হয়, তবে ওই পরিমাণ কার্যকে বলা হয় 1 ইএসইউ বিভব। অর্থাৎ 1 ইএসইউ বিভব, 1 ইএসইউ বিভব সমান হলো 1 আর কার্য বাই 1 ইএসইউ তড়িৎ আধান, ইএসইউ আধান। সেটাকে বলবো 1 ইএসইউ বিভব, বা এটাকে বলা হয় স্ট্যাট ভোল্ট। স্থির তড়িৎ পদ্ধতিতে সংক্ষেপে এটাকে বলা হয় স্ট্যাট ভোল্ট। আরেকটা হচ্ছে, এখানে দেখবো আরেকটা, সেটা হচ্ছে ইএমইউ বিভব বা তড়িৎ চুম্বকীয় একক। তড়িৎ চুম্বকীয় একক। এখানে কি বলবো, যে অসীম দূরত্ব থেকে 1 ইএমইউ তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর কার্য করতে হয়, তবে ওই পরিমাণ কাজকে বলা হয় ওই বিন্দুতে 1 ইএমইউ বিভব। অর্থাৎ এখানে লিখব 1 ইএমইউ বিভব সমান 1 আর কার্য বাই 1 ইএমইউ আধান। ওখানে কি লিখেছিলাম? 1 ইএসইউ আধান, আর এখানে লিখব 1 ইএমইউ আধান। আর এসআই ইউনিটে একটা দেব, এসআই একক, যেটা খুব ইউজ করবো আমরা। এসআই একক, এসআই এককের যখন আমরা সংজ্ঞা দেব, বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। অর্থাৎ অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে তাকে বলা হয় 1 ভোল্ট তড়িৎ বিভব। অর্থাৎ 1 ভোল্ট সমান 1 জুল কার্য বাই 1 কুলম্ব আধান। এবার এগুলো শুধু আমি কি দিলাম, ডেফিনেশন দিলাম। এবার এদের মধ্যে রিলেশন, সম্পর্কটা খুব পরীক্ষায় দেয়। সম্পর্কগুলো আমরা মুখস্থ করব না, একদম বেসিক কনসেপ্ট থেকে কিভাবে আমরা সম্পর্ক নির্ণয় করব। হয়তো ইএসইউ আধানের সঙ্গে ইএসইউ বিভবের সঙ্গে ইএমইউ বিভব, কিংবা ইএমইউ বিভবের সঙ্গে ভোল্টের সম্পর্ক যদি বের করতে হয়। আমি প্রথমে রিলেশন বের করছি 1 ইএসইউ ও 1 ইএমইউ, এই দুটোর মধ্যে আমি প্রথমে রিলেশন বের করছি। দেখো, আমি উভয় ক্ষেত্রে কিন্তু কাজ করেছি 1 আর। এখানেও আমি 1 ইএসইউ বিভবের কথা যখন বলছিলাম, খুব ভালো করে দেখো, 1 আর কার্য যদি আমি এখান থেকে বের করি, তাহলে এখানে লিখব 1 ইএসইউ বিভব ইনটু 1 ইএসইউ আধান, ইএসইউ আধান। দেখতে পেলাম? এখান থেকে যদি আমি লিখি, এখানেও লিখতে পারবো যে 1 আর কার্য সমান কি লিখতে পারবো, যে 1 ইএমইউ বিভব, ইএমইউ বিভব ইনটু 1 ইএমইউ আধান, ইএমইউ আধান। তাহলে যেহেতু আমরা বলতে পারছি উভয় ক্ষেত্রে কাজ করতে হচ্ছে কত, 1 আর, বলে আমরা এই দুটোকে যদি তুলনা করে দিই, তার মানে আমরা লিখতে পারছি এখন 1 ইএসইউ বিভব ইনটু 1 ইএসইউ আধান
সমান এপারে কি লিখতে পারছি দেখো তো, যা যে 1 ইএমইউ বিভব ইনটু 1 ইএমইউ আধান লিখতে পারবো, এটা লিখতে পারবো। এবারে 1 ইএসইউ আধান আমি এখন লিখছি যে 1 ইএসইউ বিভব ইনটু 1 ইএসইউ আধান সমান, এখানে লিখলাম 1 ইএমইউ বিভব ইনটু ইএমইউ কে আমি ইএসইউ আধানে কনভার্ট করে নিচ্ছি। আমরা দেখেছিলাম 1 ইএসইউ আধান সমান, আমরা 1 ইএমইউ আধান সমান দেখেছিলাম যে 3 × 10⁻10 ইএসইউ আধান, ইএসইউ আধান খুব গুলিয়ে যাবে দেখো, এই জায়গাটা লিখতে পারলাম। এবার এর সঙ্গে যদি আমি মনে মনে 1 গুণ করে দিই, কোনো ক্ষতি করি কি? এবার বোথ সাইডে দেখো 1 ইএসইউ তড়িৎ আধান আর এখানেও 1 ইএসইউ তড়িৎ আধান কেটে দিতে পারবো। তাহলে এখানে পড়ে থাকলো কি দেখো তো, 1 ইএসইউ বিভব সমান কত পড়ে থাকছে দেখো তো, যে 3 × 10⁻10 কি থাকছে, ইএমইউ বিভব, ইএমইউ বিভব। অর্থাৎ 1 ইএসইউ বিভবটা হচ্ছে বড় একক, তুলনামূলকভাবে 1 ইএমইউ বিভবটা হচ্ছে ছোট একক। তাহলে এটা কি করে দিলাম, ইএসইউ আর ইএমইউ এর মধ্যে সম্পর্ক বের করলাম। এখন ইএসইউ আর স্ট্যাট ভোল্ট আর ভোল্টের মধ্যে কিভাবে সম্পর্ক বের করব? ধরে নাও আমি এখন স্ট্যাট ভোল্ট ও ভোল্ট এই দুটোর মধ্যে রিলেশন বের করব। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আমরা 1 ভোল্ট সমান দেখলাম যে 1 জুল বাই 1 কুলম, তাই তো? এবার দেখো 1 জুল সমান আর কে যদি কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, 10⁻7 আর সিজিএস ইউনিটে কনভার্ট করছি। 1 কুলমকে যদি ইএসইউ আধানে যদি করি তাহলে কি হয়ে যাবে, 3 × 10⁹ কি হয়ে যাবে, এখন লিখবো ইএসইউ আধান, সবসময় আধান লিখবো। কেন? এটাকে যদি বিভব লিখে দিই তাহলে বিভবের ইউনিট লেখা হয়ে গেল, আধান লিখলে আধানের ইউনিট লেখা হলো, প্রবাহ মাত্রা যদি লিখি প্রবাহ মাত্রার ইউনিট লেখা হয়ে গেল, ওই জন্য পাশে ওই কথাটা লিখে দিই। তাহলে 1 ভোল্ট সমান এটা দেখতে পেলাম। এবার এখানে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, দেখো তো এখান থেকে 7টা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এখানে থাকছে 1 ভোল্ট সমান কত থাকছে দেখো তো, যে 1 বাই কত, 300 করে দিলাম, 300। এবার 8 বাই ইএসইউ আধান, তার মানে ওটা তো বিভব, অর্থাৎ এটা পেয়ে গেলাম ইএসইউ বিভব। এবার আমি যদি কোণাকুণি গুণ করি তাহলে আমরা লিখতে পারবো 1 ইএসইউ বিভব সমান হলো 300 ভোল্ট। এটা খুব পরীক্ষায় তোমাদের দেয়, এটা যে 1 ইএসইউ বিভব সমান কত ভোল্ট কিংবা 1 ভোল্ট সমান কত ইএসইউ বিভব, এই রিলেশনটা দেখতে পাবো। তাহলে আমরা একদম তিনটেকে যদি একসঙ্গে রিলেশন করে দিই, তিনটেকে যদি একই লাইনে লিখতে চাই তাহলে কি হবে দেখো। তাহলে আমরা 1 ইএসইউ বিভব সমান পেয়েছিলাম 1 ইএসইউ বিভব সমান, যদি এর সঙ্গে রিলেশন করলাম তাহলে 3 × 10⁻10 ইএমইউ, এটা হচ্ছে ইএমইউ বিভব সমান কত পেলাম, 300 ভোল্ট, 300 ভোল্ট। এটা একদম কোটেশন আকারে মনে রেখে দেব, যেটা আমি এতক্ষণ ধরে বের করলাম। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এখানে দেখো তো আমি যদি সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 ইএসইউ, এরকম অনেকটা কোশ্চেন করে কিংবা যে কোনো কম্পিটিশন এক্সামে 1 ইএসইউ বিভব তা সবচাইতে বড়, তারপরে কি চলে আসছে বলতো 1 ভোল্ট, তারপরে কি আসছে বলতো 1 ইএমইউ বিভব। এটা আমি একটা রাইট অপশন লিখে রাখলাম। এবার এটাকে তোমাদের কম্পিটিশন এক্সামে বিভিন্ন অপশনে লিখলো, তোমাকে রাইট অপশনটা মনে রাখতে হবে যে 1 ইএসইউ বিভব সবচাইতে বেশি, তারপরে ভোল্ট, তারপরে হচ্ছে ইএমইউ বিভব। বোঝা গেল জিনিসটা?
তাহলে এই জায়গাটা খুব এমসিকিউ এ ফলো করে বোর্ড, এখান থেকে একটা এমসিকিউ করে। এবার আমরা পৃথিবীর বিভব দেখব। পোটেনশিয়াল অফ আর্থ অর্থাৎ পৃথিবীর বিভব। বিভব আর্থের পোটেনশিয়ালটা কি, এই কনসেপ্টটা খুব প্রয়োজন আমাদের। কেন প্রয়োজন? যে পৃথিবীর বিভবের সঙ্গে তুলনা করে অন্য কোনো বস্তুর বিভব নির্ণয় করা হয়। মনে রাখবে এই পৃথিবীর বিভবটাকে শূন্য ধরে নেওয়া হয়। এবার এই শূন্য ধরে নেওয়ার পেছনেও একটা যুক্তি রয়েছে, এটাই যে পৃথিবীকে কিরকম, আমি যদি সমুদ্র জলের সঙ্গে তুলনা করি, ধরে নাও পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাসাগর হচ্ছে, ধরে নাও আটলান্টিক মহাসাগর রয়েছে। এবার ওই আটলান্টিক মহাসাগরে যদি একটা চড়ুই কিংবা বাবুই পাখি ঠোঁট দিয়ে সামান্যটুকু জল তুলে নেয়, এবার যদি তোমাদের আমি জিজ্ঞেস করি ওই মহাসাগরের কত জল কমলো, তোমরা কি বলবে? স্যার বোঝাই যাবে না। অর্থাৎ ওই আটলান্টিক মহাসাগরে যদি ওই চড়ুই পাখি কিংবা বাবুই পাখি সামান্য জল যদি দিয়ে দেয় কিংবা সামান্য জল যদি তুলে নেয়, তবে তার মহাসাগরের জলের উচ্চতার লেভেলের কোনো পার্থক্য বোঝা যাবে না। ঠিক তেমনি পৃথিবীকে বলা হচ্ছে যে পৃথিবীর ক্ষেত্রে ঠিক তেমনি যে কিছু পরিমাণ তড়িৎ আধান যদি পৃথিবীতে দিয়ে দেওয়া হয় কিংবা পৃথিবী থেকে কিছু পরিমাণ তড়িৎ আধান যদি তুলে নেওয়া হয়, পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হবে না বলে পৃথিবীর বিভবটাকে শূন্য বিভব ধরে নেওয়া হয়। এবার ওর রেসপেক্টে কোনো বস্তুর বিভব যদি বেশি হয় তখন আমরা বলবো বস্তুটি ধনাত্মক বিভবে আছে, আবার যদি তার রেসপেক্টে যদি কম হয় তবে বলবো বস্তুটি ঋণাত্মক বিভবে আছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিচ্ছি। এবার দেখব যে তড়িতাহিত বস্তুর সঙ্গে বিভব, তড়িতাহিত বস্তুর বিভব, তড়িতাহিত বস্তুর বিভব, তড়িতাহিত বস্তুর বিভব আলোচনা করব। ধরে না যে কোন একটা তড়িতাহিত বস্তু এ রয়েছে, এটা ধরে নাও আমাদের আর্থের সারফেস, পৃথিবী। এবার এই অন্তরিত একটা তড়িতাহিত এ ধাতব গোলক ধরে নাও। এবার এটাকে যদি আমি একটা ধাতব তার দিয়ে যুক্ত করা, এবার যদি দেখি যে এই দিক বরাবর ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। কিসের প্রবাহ? ইলেকট্রন যদি এই দিকে প্রবাহিত হয়, কারেন্ট কি যাবে? তার বিপরীত দিকে। আমরা যদিও এখনো কারেন্ট ইলেকট্রিসিটি পড়িনি, তবুও একটু কনসেপ্ট দেওয়ার জন্য বলছি, কারেন্টটা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই বস্তুটা দেখো যে ইলেকট্রন এর যদি বিভব ইলেকট্রনকে কি করছে? আকর্ষণ করছে। তাহলে নিশ্চয় আর্থ কি আছে? পজিটিভ বিভবে আছে। এর রেসপেক্টে এর বিভবটা কি আছে? নেগেটিভ বিভবে আছে। অর্থাৎ এখন বলবো এ বস্তুটার বিভব কি বলতো? ঋণাত্মক। এবার এরকম যদি ঘটে যে অপর একটা ধাতব গোলক বি নিলাম, একে এবার ধরে নাও একটা পরিবাহী পাত দিয়ে যুক্ত করলাম। এবার যদি বিপরীত ঘটনা ঘটে যে আর্থ থেকে অর্থাৎ পৃথিবী থেকে বি বস্তুটার দিকে ইলেকট্রন যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক আধান কি হচ্ছে? বি বস্তু দ্বারা আকর্ষিত হচ্ছে, তখন আমরা বলবো যে এই বি বস্তুটা অবশ্যই পজিটিভ পোটেনশিয়ালে আছে, অর্থাৎ ধনাত্মক বিভবে আছে। মনে রাখবে যে কোনো একটা বস্তুর তড়িৎ আধান যদি ধনাত্মক হয় সে ধনাত্মক বিভব তৈরি করে, তড়িৎ আধান যদি ঋণাত্মক হয় তবে সে ঋণাত্মক বিভব তৈরি করে। তাহলে তড়িতাহিত বস্তুর বিভবের সংজ্ঞা কিভাবে দেব? যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িতাহিত বস্তুর কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই তড়িতাহিত বস্তুর বিভব। তাহলে বিভবের দেখে নিলাম আর্থের সঙ্গে রিলেশন করে দিলাম সম্পর্ক। এবার
আমাদের কিছু ক্যালকুলেশন রয়েছে, যেগুলো আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে করে এসেছি, সেই ক্যালকুলেশন গুলোই করতে হবে। তাহলে কোনো বিন্দু আধানের জন্য প্রথমে তড়িৎ বিভব নির্ণয় করব। যে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব, বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব, কোনো বিন্দুতে বিভব, বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করো। ধরে নাও এখানে একটা পয়েন্ট চার্জ কিউ রয়েছে ও বিন্দুতে, ধরে নাও। এবার যদি পয়েন্ট চার্জ রেস্টে থাকে, তার চারপাশে কি তৈরি করবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে। বারবার একই কথা বলছি। এবার এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দু ধরে নিলাম আমি পি বিন্দু, যেটা ও বিন্দু থেকে একটা ডিসটেন্সে রয়েছে, আমি ধরে নিলাম আর ডিসটেন্স। এই পি বিন্দুতে এই পয়েন্ট চার্জের জন্য বিভবের পরিমাণটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে কি বললাম? যে মনে করি ও বিন্দুতে একটা ধনাত্মক আধান রাখা হলো, সেই ধনাত্মক আধান থেকে আর ডিসটেন্সে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। এবার সেই পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার জন্য আমরা কি করব? একক ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই পি বিন্দুতে তড়িৎ বিভব নির্দেশ করবে। অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ বিভব সমান কি লিখতে পারবো? পি বিন্দুতে তড়িৎ বিভব সমান আমরা লিখব যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। প্রথমে তাহলে কার্য মানে আমরা জানি যে বল ইনটু সরণ। এবার একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বলা হয়, আমরা বলেছিলাম যে একক ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করে তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখেছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল সমান, সেটাকে আমরা কি লিখলাম? ই ইনটু ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট, সরণ ঘটাচ্ছি ধরে নাও। এখানে দেখব কৃত কার্যের আসমান পি বিন্দুতে বিভব, এখন ধরে নাও পি বিন্দুতে কৃত কার্যটা বের করছি। পি বিন্দুতে কৃত কার্য সমান হচ্ছে যে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, সেটাকে আমরা বলেছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইনটু সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবার এক্ষেত্রে আমি সরণটা ধরে নাও ক্ষুদ্র একটা সরণ করলাম, ধরে নাও এটা অপর একটা বিন্দু নিয়েছি যে P1 বিন্দু, এই যে এইটুকু একটা ক্ষুদ্র সরণ নিলাম, সেই সরণটাকে আমি dr লিখলাম। এবার ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র একটা কার্য করলাম, সেটাকে আমরা dw দিয়ে লিখতে পারবো, সমান ই ডট প্রোডাক্টে যদি করি ই ডট কি লিখবো? dr, ই ডট dr। এবার ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কার্য। এবার আমরা যদি অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে আনা, এখানে আমি P1 থেকে P বিন্দুতে আনার জন্য কার্য করলাম। এবার আমি যদি ইনফাইনাইট থেকে P বিন্দুতে কোনো একটা তড়িৎ আধান আনি, তাহলে মোট কত কার্য করতে হবে তখন বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে dw ইন্টিগ্রেশন কি হবে? w যেমন dx এর x ধরেছি। এবারে দেখো এই যে কৃত কার্যটা ই ডট dr, এখানে আমরা কি লিখতে পারবো? ই dr cos থিটা। এই জায়গাটা একটু ভালো করে বোঝো, cos থিটা। এবার থিটার ভ্যালু কত লিখবো? দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আর সরণের এই দিকে আমি সরণ ঘটাচ্ছি, সরণের ডিরেকশনটা এই বরাবর। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত তৈরি হচ্ছে? 180 ডিগ্রি, বুঝতে পারছো? ডট প্রোডাক্ট। তাহলে cos 180 এর মান কত হবে? -1। তাহলে ই ইনটু dr লিখি। এবার এখানে যেটা খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে লিমিটটা এখানে কোথা থেকে আনছি, আর বলা হচ্ছে ইনফাইনাইট থেকে আনছি। কোথায় আনছি? আর ডিসটেন্সে আনছি। এবার আমি ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে মাইনাস চলে আসুন, ইন্টিগ্রেশন অফ
ই ই বিন্দুতে এখান থেকে আমরা প্রাবল্য বের করেছিলাম। প্রাবল্য কি করে করেছিলাম যে কিউ বাই ফ্রি স্পেসে যদি থাকে 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটা কি বের করেছিলাম প্রাবল্য ই ইনটু কি থাকলো বলো তো dr। এবারে দেখো তাহলে ইন্টিগ্রেশন করছি ইনফাইনাইট থেকে আর এর মধ্যে মাইনাস কে কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট বেরিয়ে গেল 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বেরিয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন কার হবে ইন্টিগ্রেশন হবে dr বাই আর স্কয়ার ইনফাইনাইট থেকে r সমান মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট লিখলাম, তাই তো। এবার 1 বাই r স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1 বাই r আমরা করেছি, এটা হবে মাইনাস 1 বাই। এবার যেহেতু ইন্টিগ্রেশন খতম তাই আমরা এবার ইন্টিগ্রেশন নোটেশন উঠিয়ে দিলাম। এবার আমি লিমিটটা বসিয়ে দিলাম, তাই তো। এই যে দেখো এর ইন্টিগ্রেশন কেন হলো যে 2 আমরা জানি n প্লাস 1 অর্থাৎ মাইনাস 2 হয়ে উঠবে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 পাওয়ার হয়ে থাকলে নিচে চলে আসবে আর নিচে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বেরিয়ে বেশি থাকছে, তাহলে ওই জন্য নেগেটিভটা আসলো। এবার এখানে দেখো যেটা চলে আসছে এখন যদি লিমিট এই মাইনাস সাইনটাকে যদি নিয়ে চলে আসে তাহলে কি হয়ে গেল কিউ বাই 4 পাই এপসাইলন। তাহলে লিমিট গুলো যদি বসাই 1 বাই আর এর জায়গায় আর বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা কত বসাবো লোয়ার লিমিটটা হচ্ছে 1 বাই ইনফাইনাইট। এবার দেখো 1 কে যদি ইনফাইনাইট দিয়ে ভাগ করা হয় কি পাবো 0, ওই জন্য পি বিন্দুতে বিভবটা হয়ে গেল পি বিন্দুতে কৃতকার্যটা তাহলে কত হয়ে গেল কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই r, অর্থাৎ এটাকে লিখবো যে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু r। ওখানে কি পেয়েছিলাম r স্কয়ার পেয়েছিলাম, কিন্তু এখানে পাবো কি r কিউ বাই 4 পাই এপসাইলন নট r। এবার যদি অসংখ্য সিরিয়াস ইউনিটে যদি করি তাহলে এই যে 1/4 পাই এপসাইলন নট এর জায়গায় 1 বসিয়ে দেব, তখন কি হয়ে যাবে q বাই r। তাহলে বিভবের একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই r। এবার রয়েছে যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। ধরে নাও এরকম একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট নিলাম, এটা ধরে নাও x, এটা হচ্ছে y, এটা হয়তো z। এবার মূল বিন্দুতে একটা তড়িৎ আধান q রেখে দিয়েছি, যার জন্য তার চারপাশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হবে। এবার এখানে দুটো পয়েন্ট আমি নিলাম, ধরে নাও এটা আমি নিলাম b পয়েন্ট আর এটা ধরে, কিংবা এটা ধরে নাও a পয়েন্ট নিলাম আর এটা ধরে নাও b পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট নিলাম যেটা মূল বিন্দুর রেসপেক্টে একটা ডিসটেন্সে রয়েছে। a পয়েন্টটা রয়েছে আমি ধরে নিলাম r1 ডিসটেন্সে আর b পয়েন্টটা রয়েছে r2 ডিসটেন্সে, দুটো ডিসটেন্সে রয়েছে। এবার আমি যদি দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করি, অর্থাৎ এখানে যদি b বিন্দুর বিভব প্রভেদ VA মাইনাস a বিন্দুর বিভব প্রভেদ VA, b বিন্দুর বিভব প্রভেদ বলছি VB আর a বিন্দুর বিভব প্রভেদ VA, তাহলে এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। এবার সেটা আমরা দেখতে পেলাম যে q বাই 4 পাই এপসাইলন নট। এবার আমরা যদি ইন্টিগ্রেশনের ঠিক সেরকমই যদি লিমিট বসাই, এটা r1 ডিসটেন্স থেকে r2 ডিসটেন্সে ধরে নাও নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ কি হচ্ছে এটাকে বলছে r1 থেকে r2 তে নিয়ে আসছি, তার মানে এটা হচ্ছে লোয়ার লিমিট কোথায় নিয়ে আসছি r2 তে আপার লিমিট। তাহলে কি হয়ে যাবে dr বাই আমরা দেখলাম dr বাই r স্কয়ার। আবার যদি করি ইন্টিগ্রেশন তাহলে q বাই 4 পাই এপসাইলন ইনটু এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশনটা -1 বাই r, লিমিটটা হচ্ছে r1 থেকে r2। এবার লিমিট বসাচ্ছি q বাই 4 পাই এপসাইলন নট। এবার দেখো লিমিট যদি বসাই প্রথমে r2 তাহলে -1 বাই কি হয়ে যাবে r2 মাইনাস এই মাইনাস আর আমাদের সূত্রের মাইনাস দিয়ে প্লাস, তাহলে 1 বাই কি হয়ে যাবে r1। তাহলে এটাকে যদি আমি লিখি যে q বাই 4 পাই এপসাইলন নট কি লিখতে পারবো যে r1 মাইনাস r2।
যে 1/r1 মাইনাস 1/r2 এইভাবে লিখতে পারবো। তোমাদের এখানে ক্যালকুলেশনটা যদি r1 থেকে r2 মাইনাস r1 করেছি, ইন্টিগ্রেশন নিয়ে আসলাম 1/r2 বসালাম, হাইট লিমিট হয়তো নোটেশনে হয়তো এই জায়গায় এই দূরত্বটাকে হয়তো ধরে নিয়েছে r2, যার জন্য অন্য ক্যালকুলেশনে আসছে, সেটা কোনো ফ্যাক্টর না। জায়গাটা তো বুঝে নিলে যে হয়তো বইয়ে এসছে r2 মাইনাস r1, এই জন্যই এসেছে যে এ বিন্দুর ডিস্টেন্সটাকে ধরেছে এ বিন্দু, ও এ সমান r1 ধরেছে, ও বি সমান r2। আমরা এটা ধরেছি এ থেকে কোথায় নিয়েছি, ও এ থেকে r1 থেকে r2 তে নিয়েছি, তাই তো? মাইনাস সাইনের কি গন্ডগোল মনে হচ্ছে, r1 থেকে r2 তে নিয়ে এসেছি, এই r1 ডিসটেন্স ধরেছি এখানে নিয়ে এসেছি। ও আমাদের যেটা এখানে হয়েছিল, যেখানে একটা আমরা নেগেটিভ সাইন ছেড়ে দিয়েছি না, যে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন কি হয়েছিল যে q/4π নট dr/r², সামনে কি ছিল একটা নেগেটিভ সাইন ছিল যেটা ছুটে গিয়েছিল, যার জন্য এরকম আসে। তাহলে এটা যদি থাকে তাহলে ওই রেজাল্টটাই আসবে, অর্থাৎ এখানে যদি করে দিই এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে r1 মাইনাস এটাই চলে আসবে, তার মানে হয়ে যাবে যে r2 মাইনাস r1 চলে আসবে, কি রেজাল্ট আসবে কোনো ব্যাপার নেই। দুটি বিন্দুর অবস্থান ভেক্টরের রেসপেক্টেও আমরা এখন দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করব। অবস্থান ভেক্টর, যে অবস্থান ভেক্টরের সাপেক্ষে ধরে নাও যে এরকম 3 ডাইমেনশনাল স্পেসে, একদম রাফলি আমি বলছি, 3 ডাইমেনশনাল স্পেসে কোনো একটা আধান রয়েছে, তার একটা হচ্ছে কিউ আধান রয়েছে, তার একটা অবস্থান ভেক্টর আর রয়েছে। অপর একটা আধান এ বিন্দুতে রয়েছে, ধরে নাও এর রেসপেক্টে অবস্থান ভেক্টর হচ্ছে r1। অপর একটা আধান ধরে নাও বি বিন্দুতে রয়েছে, এর রেসপেক্টে অবস্থান ভেক্টর হলো r2। এবার আমি যদি এই পয়েন্টগুলোকে এইভাবে যুক্ত করে দিই, এইভাবে যদি যুক্ত করে দিই, এরকম যুক্ত করে দিলাম, এখন যদি কিউ এর রেসপেক্টে এটা যদি এর এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করি, তার যার সাপেক্ষে বের করব সেটা সব সময় বিয়োগ হবে, তার মানে তখন অবস্থান ভেক্টরটাকে কি লিখতে পারবো যে r2 মাইনাস r। আবার যদি q এর রেসপেক্টে না r, এটা তো এটা ধরছি তাই তো, মানে r1 মাইনাস r। এবার বি বিন্দুর যদি বলি, বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত, সেক্ষেত্রে দেখতে পাবো যে q এর রেসপেক্টে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তখন কি লিখব যে r2 মাইনাস r, যার সাপেক্ষে বলবো সেটা সব সময় কি হবে বিয়োগ হবে। এবার ওই রকম করে লিমিটের মান বসাবো, অবস্থান ভেক্টরের রেসপেক্টেও একীত কার্যটা লিখতে পারবো। এবার আমরা পয়েন্ট চার্জের জন্য বিভব দেখলাম। এবার অসংখ্য তড়িৎ আধান যদি কোনো একটা পয়েন্টে থাকে, মাল্টিপল চার্জ, অর্থাৎ একগুচ্ছ আধান যদি কোনো একটা পয়েন্টে থাকে, এরকম ধরে না অসংখ্য তড়িৎ আধান রয়েছে। ছবিটা মনে পড়ে যখন আমি সিস্টেম অফ পার্টিকেলসের ডাইনামিক্স পড়াচ্ছি তখন বলছিলাম। তো এখানে ধরে না অসংখ্য আধান আছে, q1 আধান, q2 আধান, q3 আধান, এরকম অসংখ্য আধান রয়েছে। এবার এই অসংখ্য আধানের জন্য কোন বিন্দুতে যখন বিভব নির্ণয় করব, তখন কি হবে যে বিভব সমান 1/4πε0, এটা কমন হয়ে যাবে। প্রত্যেকটা আধানের জন্য বিভব, q1 এর জন্য, q2 এর জন্য, q3 এর জন্য, প্রত্যেকটার জন্য, ওই জন্য এখানে কি লিখবো জেনারেলি q/r। এবার এই যে এই বিভিন্ন আধান রয়েছে, ধরে নাও এটা qn, nটা কত পর্যন্ত রান করবে, 1 থেকে n পর্যন্ত রান করবে। যদি আমরা বসাবো সিরিয়াস ইউনিটে যদি করি, তাহলে এটা কি হয়ে যাবে সামেশন ওভার q/r হয়ে যাবে। তাহলে এগুলো পয়েন্টের জন্য আমরা না একগুচ্ছ আধানের জন্য বিভব দেখে নিলাম। এইবার যে তিনটে ক্যালকুলেশন অলরেডি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে করেছিলাম, সেই তিনটে ক্যালকুলেশন আমাদের আবার এই চ্যাপ্টারে রয়েছে। বলি ওই চ্যাপ্টারটা আমি গুরুত্ব দিয়ে বেশি সময় এখন একদম রাফলি বলবো, খুবই দ্রুত। যে এখন দেখবো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার তিনটে পজিশন দেখেছিলাম। এই যে একটা তড়িৎ দ্বিমেরু দেখেছিলাম, যে দুটি সমপরিমাণ বিপরীত আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এবার এই ডাইপোলের দরুন তার অক্ষস্থিত কোনো অবস্থান এন্ড পয়েন্টে বিভব বের করব, তার পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন অর্থাৎ
লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বের করব, যে কোনো অবস্থানে তড়িৎ বিভব বের করব। আজকে ওই কথাটা যখন আমি ওই চ্যাপ্টার পড়াই তখন আমি বলেছিলাম ডাইপোলের যখন সংজ্ঞা দেবো ক্ষুদ্র কথাটা বলবে খুব ভালো করে। ক্ষুদ্র কথাটা এই জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো একটা ডাইপোলের দরুন এই যে তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে কিংবা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে কোনো বিন্দুতে কিংবা যে কোনো পজিশনে যে বিভব বা ফিল্ড নির্ণয় করা হয়, সেই ডিস্টেন্সটা কি হয়, সেই ডিস্টেন্সের রেসপেক্টে দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বটা কি হয়, খুবই খুবই ক্ষুদ্র হয় বলে এখানে সংজ্ঞাতে কথাটা বলেছিলাম যে দুটি সমপরিমাণ বিপরীত তড়িৎ আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর জন্য প্রথমে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব বের করব। তাহলে তড়িৎ এক নম্বর কেস করি, তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব নির্ণয়। এটাকে আরো দুটো পয়েন্টে বলেছিলাম, এটাকে বলা হয় অক্ষ স্থিত অবস্থান বা এন্ড পজিশন বলা হয়। তাহলে একই রকম আমরা করবো, তাহলে যে ধরে নাও এ এবং বি দুটো বিন্দুতে, এখানে ধরে নাও -q আধান আর বি বিন্দুতে +q আধান 2l দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছি। তড়িৎ দ্বিমেরু এবি গঠন করেছি, যার দ্বিমেরু ভ্রামক P সমান হচ্ছে 2q × l। এবার এই দ্বিমেরুটির মধ্যবিন্দু O থেকে ধরে নাও একটা ডিসটেন্স r ডিসটেন্স P বিন্দুতে আমি তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে P বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার জন্য আর প্রথমে বি বিন্দুর আধানের জন্য একটা বের করব আর এই বিন্দুর আধানের জন্য। তাহলে এই ডিসটেন্সটা বি বিন্দু আর পি বিন্দুর মধ্যে ডিসটেন্সটা কত হয়ে যাবে, r - n, বুঝতে পারছো এতটুকু হবে। এবার এ থেকে এই ডিসটেন্সটা কতটুকু হয়ে যাবে, r + l। এই ডিসটেন্সগুলো আমাদের কাজে লাগবে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম যে এটা কি একটা মিডিয়ামে রয়েছে, ধরে নিলাম শূন্য মাধ্যমে রয়েছে, এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করছি। শূন্য মাধ্যম এবং কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মিডিয়ামে রয়েছে। তাহলে পি বিন্দুতে বিভব প্রথমে ধরে নাও বি বিন্দুর আধানের জন্য, বি বিন্দুর আধানের জন্য পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব বিভব সমান আমরা জানি q/4πε0 ইনটু r। তাহলে q/4πε0, তাহলে q/4πε0 ইনটু r। rটা দেখো তো b থেকে এই যে ডিসটেন্সটা, তাহলে এই ডিসটেন্সটা তাহলে কি লিখবো, r এখানে r - a, তাই তো? এবার এই ডিরেকশন ভাবার কোনো ব্যাপার নেই যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি। এবার এ বিন্দুর আধানের জন্য পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব। তাহলে এ বিন্দুতে কত আধান আছে, -q। ওখানে কিন্তু আধান বিচার করিনি, -q + q লিখিনি কেন, ওখানে মেইন বিচার করেছিলাম ডিরেকশনটা, কখনো লিখেছিলাম ওপি বরাবর, কখনো পি এ বরাবর, কিন্তু এখানে কি ভাববো, এই যে আধানটা লিখে দিলাম যে q-q/4πε0। আর বলতে কতটুকু, এই যে টোটাল ডিসটেন্স r + n। এবারে আমাকে কি করতে হবে, লব্ধি বিভব বের করতে হবে না মোট বিভব। অতএব পি বিন্দুতে মোট বিভব, মোট বিভব এটাকে যদি আমি v1 দিয়ে লিখতাম, এটাকে যদি v2 দিয়ে লিখতাম, লিখে দিলাম হয়তো। এবারে দেখো কোন বিভবটা বেশি, দেখো তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এই বিভবটা বেশি হবে। যদি আমি যোগ করি যে v1 প্লাস সাধারণ স্কেলার যোগ করব, এবার দেখো স্কেলার যোগ করে নিলাম, তাহলে v1 এর মান কত, যে q/4πε0 কি থাকলো r - l।
এবার V2 এর মান কত দেখো তো, যে মাইনাস মাইনাস চলে আসছে প্লাসে মাইনাস মাইনাস q বাই 4 পাই এপসাইলন নট লিখবো, ডিসটেন্সটা হচ্ছে r প্লাস l। এবারে দেখো দুটোর মধ্যে কি কমন পাবে দেখো তো, q বাই 4 পাই এপসাইলন নট কমন পেয়ে যাচ্ছ। পড়ে থাকছে কি দেখো তো, এখানে 1 বাই r মাইনাস l মাইনাস 1 বাই r প্লাস l এতটুকু পড়ে থাকছে। এবার এখানে দেখো ক্যালকুলেশনটা নিচে একটু করছি, দেখো যে q বাই 4 পাই এপসাইলন নট লিখলাম, এখানে কি লসাগু হবে, যে r মাইনাস l ইনটু r প্লাস l, একদম ম্যাথমেটিক্স। তাহলে এটা কি হয়ে যাবে, r প্লাস l মাইনাস r মাইনাস আর এখানটা মাইনাস দিয়ে কি হয়ে যাবে প্লাস l, তাহলে r আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কি থাকছে 2l। এবার 2ql থাকছে উপরে, উপরে 2ql মানে কি p, একবার লিখে দিচ্ছি p বাই 4 পাই এপসাইলন নট, নিচে কি থাকছে ইনটু 1 বাই a প্লাস b ইনটু a মাইনাস b মানে r স্কয়ার মাইনাস a স্কয়ার। তার মানে p বিন্দুতে আমরা বিভব যেটা পেয়ে গেলাম, বিভব সেটা পেয়ে গেলাম p বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার। এবার বিশেষ দ্রষ্টব্য, বিশেষ যদি ক্ষেত্র করি, এখন আমি যদি ধরি যে r ফার গ্রেটার দেন l, r যদি l অপেক্ষা খুবই বড় হয় তাহলে r স্কয়ার কি হবে, l স্কয়ার অপেক্ষা আরো বড় হবে, তখন আমরা কি করতে পারবো, এই যে l টাকে কি নেগলিজেবল করে দিতে পারবো, তখন p বিন্দুতে বিভব কি হয়ে যাবে, p বাই 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার। এখানে সোজা কথা মনে রাখবে, l এর জায়গাতে যদি 0 করে দিই, l টেন্ডস টু 0 যদি করে দিই, তার মানে এই ভ্যালুটা আসবে। দেখো ওর সঙ্গে যদি রিলেট করি, ওর জন্য কত পেয়েছিলাম, সেখানে ছিল যে r স্কয়ার ql, তাহলে এখানে পেয়েছিলাম ওর জন্য যে কিউ পেয়েছিলাম 2p বাই r, এখানে একটা ক্যালকুলেশনে p বাই r স্কয়ার, ঠিক আছে। ওখানে আমরা দেখেছিলাম যে ফিল্ডে দেখেছিলাম যে 1 বাই কি হয়েছিল r কিউব, কিন্তু এখানে পাচ্ছি কি 1 বাই r স্কয়ার, এটা মনে রাখবে। সিজিএস এ যদি করতে যাই তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে, সিজিএস এ যদি করতে যাই এই ভ্যালুটা অন করে দেব, তাহলে p বাই কি হয়ে যাবে r স্কয়ার হয়ে যাবে। এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে আমি একদম স্কিপ করছি, যেগুলো আমি অলরেডি ক্যালকুলেশন করেছি ফিল্ডে। তড়িৎ দ্বিমেরুর জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে বিভব লম্ব সমদ্বিখণ্ডকের উপর, যেটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন বলা হয়, বা পার্শ্ব অবস্থান বলা হয়, বা বিষুব অবস্থান বলা হয়। তাহলে একই রকম ভাবে আমি কি করলাম, যে এ বিন্দুতে একটা মাইনাস কিউ আধান আর বি বিন্দুতে প্লাস কিউ আধান 2l দূরত্বের ব্যবধানে রেখে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করলাম। এবার দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে যদি লম্ব টানা হয় তবে সেটাকে বলা হয় পারপেন্ডিকুলার। এবার আর ডিসটেন্সে পি একটা বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার জন্য কি করতে হবে, আমাকে এইগুলো যোগ করে দিলাম, তাহলে এটা এখন এ বি ও পি সব নামকরণ করে দিয়েছি। তাহলে এবার পি বিন্দুতে বিভব দেখব, তাই তো? তাহলে আমি কি একই রকম পাতি ভাষায় করব, যে মনে করি মাইনাস কিউ আধান এ বিন্দুতে এবং প্লাস কিউ আধান বি বিন্দুতে থেকে 2l দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু এবি গঠন করেছে, যার দ্বিমেরু ভ্রামক পি সমান 2ql। এতটুকু বলে দিলাম। এই দ্বিমেরুটির জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করি। তাহলে দেখি যে এ বিন্দুতে প্রথমে দেখব, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য, এ বিন্দুতে আধানের জন্য
আধানের জন্য পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব, তাহলে এই বিভবটাকে আমি ধরে নাও V1 দিয়ে লিখলাম। তাহলে আমরা কি জানি ফর্মুলা, যে 1/4πε0 Q বাই R, Q বাই R। আর বলতে এই যে ডিসটেন্সটুকু, কত ডিসটেন্স বলো তো, এইভাবে লিখলাম ধরে নাও। এবার বি বিন্দুতে আধানের জন্য পি বিন্দুতে বিভব, এটা V2 দিয়ে লিখলাম। আবার 1/4πε0 1/4πε0 Q বাই R। এবার Q বলতে কত, এখানে দেখো, এখানে যেহেতু -2 আধান রয়েছে এ বিন্দুতে, ওই জন্য এখানে মাইনাস কথাটা ছুটে গেছে লিখে। তাহলে বি বিন্দুর আধানের জন্য এখন যদি দেখি, তার মানে কি হয়ে যাবে, যে Q বাই কি R, আর বলতে এই ডিসটেন্স BP। এবার পি বিন্দুতে মোট বিভব, পি বিন্দুতে মোট বিভব, যেহেতু স্কেলার কোয়ান্টিটি সিম্পল যোগ, যে V1 প্লাস V2, V1 এর ভ্যালুটা বসাচ্ছি। V1 কত, যে -Q বাই 4πε0 ইনটু AP প্লাস V2 এর মান কত, 1/4πε0 কি থাকছে, Q বাই PB। এখানে কমন কি আসবে দেখো তো, কমন আসবে যদি এরকম লিখি যে Q বাই 4πε0, এটা কমন লিখলাম, এটাকে সামনে লিখে দিলাম। তাহলে 1 বাই কি থাকছে PB মাইনাস এটাকে লিখলাম যে 1 বাই AP। এবারে একটা জিনিস খেয়াল করো, যে এটা যে Q বাই 4πε0 ইনটু কি হয়ে যাবে 0, কেন বলো তো, যে আমরা যেহেতু জানি যে AP সমান কত BP, তার মানে কি হয়ে গেল, পি বিন্দুতে বিভবটা কি হয়ে গেল 0। খুব কোশ্চেনে দেই পরীক্ষায়, শর্ট কোশ্চেনে, যে দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে বিভব সমান কত পেয়ে গেলাম আমরা, তাহলে 0। ওই জন্য কি করা হয়, এটাকে বলা হয় সমবিভব তল। আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস নেক্সট দিন হয়তো, কিংবা তার একটা ক্লাস পরে পড়াবো, যে হয়তো এরকম কোশ্চেন দেবে যে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর একটি তড়িৎ আধানকে সরানো হলো, কত কাজ করতে হলো, মনে রাখবে নো আর, কোনো কাজ করতে হয় না। কেন, সমবিভব, যদি দুটো কাজ মানে কি, দুটি বিন্দুর বিভব পার্থক্য ইনটু তড়িৎ আধান। এবার দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি শূন্য হয়ে যায়, তাহলে কাজ কত করতে হবে, শূন্য। ওই জন্য সমবিভব তলে উপরে কিংবা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে এই যে এই বরাবর যে কোনো তড়িৎ আধানকে যদি সরানো হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ হবে শূন্য। তাহলে আরেকটা আমাদের যে কোনো পজিশনের জন্য রয়েছে, ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, একটু বড় হয়ে গেল, যার জন্য আমি আজকে একটু সাম আপ করে দিচ্ছি, যে কোনো পজিশনটা নেক্সট দিন বুঝিয়ে দেবো। সাম আপটা দেখো, যে কি কোরিলেটটা কিভাবে করব, অ্যানালজিটা একটু দেখো, যে যখন আমরা এটা করেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড করেছিলাম, তখন কোন একটা পয়েন্ট চার্জের জন্য যখন ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, তখন হয়েছিল যে Q বাই 4πε0 ইনটু I স্কয়ার, তাই তো। এবার যখন একটা দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, তখন হয়তো হয়েছিল যে 2p বাই লম্ব সমদ্বিখণ্ডকে হয়েছিল 2p বাই 4πε0 r3। তার মানে এটা বুঝতে পারছি যে পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়াল কি হচ্ছে 1 বাই r স্কয়ার আকারে ভ্যারি করছে, আর দ্বিমেরুর জন্য ফিল্ডটা কি হচ্ছে 1 বাই r কিউব আকারে ভ্যারি করছে। আর যখন পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে করেছিলাম, তখন p বাই 4πε0 r কিউব মনে পড়ে করেছিলাম। তাহলে এটা হচ্ছে কার জন্য বলো তো, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য, আর এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য। এবার পটেনশিয়াল, যখন পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়াল v কি হচ্ছে আমরা দেখলাম, পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়ালটা দেখলাম v সমান হচ্ছে শুধু q বাই 4πε0 r। আর যখন দ্বিমেরুর জন্য পটেনশিয়াল বের করলাম, তখন q বাই 4πε0 কি দেখলাম r স্কয়ার। তার মানে পটেনশিয়াল কি হচ্ছে পয়েন্ট চার্জের জন্য ভ্যারি করছে 1 বাই r আকারে, কিন্তু দ্বিমেরুর জন্য পটেনশিয়াল ভ্যারি করছে 1 বাই r স্কয়ার আকারে। এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুব কাজে লাগবে,
বা যে কোনো কম্পিটিশন এক্সামে দিয়ে দেবে যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য ভ্যারি করে, হয়তো বলে দিল 1/r আকারে, 1/r² আকারে, কিংবা 1/r³ আকারে, কিংবা উপরের সবকটি না উপরের কোনোটি নয়, কোনো একটা অপশন দিল। তার মানে আসল রেজাল্টটা আমাদের মনে রেখে যে কোনো অপশন দিতে পারে সেগুলো আমরা করবো। তাহলে পয়েন্ট চার্জের জন্য স্কোয়ার আকারে ভ্যারি করে 1/r², ডাইপোলের জন্য 1/r³ কি ফিল্ড, আর পোটেনশিয়াল কি করছে পয়েন্ট চার্জের জন্য 1/r, আর দ্বিমেরুর জন্য 1/r²। এই সমস্ত জায়গাগুলো ঠিকঠাক করে নাও। নেক্সট দিন আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে বিভব, আরো বিভিন্ন ক্যালকুলেশন আছে দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য পোটেনশিয়াল এনার্জি, কয়েকটা 3টে ক্লাসে এই চ্যাপ্টারটা খতম করে দেবো। একদম সহজ চ্যাপ্টার। এবার কিছু ম্যাথের প্রবলেম এরপরে নেক্সট ক্লাসে করাবো। এই জায়গাগুলো তোমরা আজকে কমপ্লিট করে নাও। আজকে এখান থেকে শেষ করছি। থ্যাংক ইউ।